যারা গান শুনছে তাদের সাথে নমস্কার। আজকে ফেসবুক লাইভ করছি। সাবজেক্ট ম্যাটার হচ্ছে এসএসসি স্ক্যাম নিয়ে কলকাতা হাইকোর্টের অর্ডার এবং তার যা এফেক্ট আমাদের রাজ্যে বা আমাদের সমাজে কি এফেক্ট হতে পারে বা আগামী দিনে কি এফেক্ট আসতে চলেছে সেই নিয়ে আমার দু চারটে বক্তব্য। প্রথম কথা বলি, এই যে হাইকোর্টের যে অর্ডারটা হলো এর দু ধরনের এফেক্ট আমরা পাব। একটা হচ্ছে সরাসরি এফেক্ট। সরাসরি এফেক্টটা কি না, প্রায় 26,000 মানুষ রাতারাতি তারা দেখল যে তারা চাকরিহীন, কর্মহীন। রোববার অবধি তারা কর্মরত ছিল, সোমবার থেকে তারা কর্মহীন হয়ে গেল। এর মধ্যে যারা কর্মহীন হলো তার মধ্যে কিছু মানুষকে হাইকোর্ট অর্ডার দিয়েছে 2016 সাল থেকে যে টাকা তারা মাইনে পেয়েছে সুদ 12% সুদ সমেত সেই টাকাটা ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। এটা আর একটা এফেক্ট। এখানে ডাইরেক্ট এফেক্ট বলতে প্রথমত রাতারাতি কর্মহীন হয়ে যাওয়া। 2 নম্বর, এই যে প্রায় 26,000 যাদের চাকরি গেল, পুরো 26,000, এই 25,000 সামথিং, আমি বলার সুবিধার্থে আমি 26,000ই আমি ধরছি, তারা সকলেই যে দুর্নীতির মধ্যে দিয়ে গিয়ে এই চাকরিটা পেয়েছে এরকম নয়। এর মধ্যে কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে যারা নিজেদের ক্ষমতায়, নিজেদের জোরে, নিজেদের শিক্ষা দীক্ষার জোরে যারা চাকরিটা পেয়েছিল, তারাও কিন্তু আজকে কর্মহীন হয়ে গেল। যদিও হাইকোর্টের আদেশে সেই পথনির্দেশ কিন্তু আছে যে যারা যোগ্য, যারা নিজেদের ক্ষমতায় চাকরি পেয়েছিল, চাকরি করছিল, তাদের যাতে চাকরিতে পুনরায় ফিরিয়ে আনা যায় বা ফিরিয়ে আনা হয়, সেই পথনির্দেশও আছে। এবং আমার দৃঢ় বিশ্বাস হাইকোর্টের সেই পথনির্দেশ মেনে তাদের চাকরিতে আবার ফিরিয়ে আনা হবে। কিন্তু এই ইন বিটুইন যে পিরিয়ডটা, এই পিরিয়ডে হয়তো তাদের অনেক বিনিদ্র রাত্রি তাদের কাটবে, দুশ্চিন্তা, দুর্ভাবনা তো থাকবেই। শুধু তাদের নয়, এই যারা যোগ্য প্রার্থী, আমি যদি ধরি 100 জন কথার স্বার্থে, তাহলে এই 100 জনের সঙ্গে শুধু এই 100 জনই ইনভলভ তা নয়। 2016 সালে এই 100 জন যোগ্য প্রার্থী চাকরি পেয়ে তারা বিয়ে থা করেছে, সংসার করেছে, তাদের ছেলে মেয়ে আছে, তাদের বাবা মা আছে, তাহলে তাদের সঙ্গে আরো 4-5 জন লিঙ্কড, ইনভলভ, এবং তারা সকলে মিলে এই চাকরিটার উপরে ডিপেন্ডেন্ট ছিল। তারাও কিন্তু আজকে অথই জলে পড়ে গেল। তাহলে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও কিছু দুর্নীতিবাজদের জন্যে আমি আজকে পথে বসলাম। এটা অনেকে বলছে যে আমাদের দেশের আইনে আছে যে 100 অপরাধী যদি পার পেয়ে যায়, ছাড়া পেয়ে যাক, একজন নিরপরাধ মানুষও যেন শাস্তি না পায়। তাহলে কি এই আদেশটা আমাদের দেশের আইনের যে ফিলোসফি তার বিরুদ্ধে গেল? আমাদের হাইকোর্টের বিচারপতিরা কি এতটাই অযোগ্য, যারা আমাদের দেশের আইনের যে বেসিক এসেন্স সেটাই তারা বুঝতে পারে না? ঘটনাটা হচ্ছে, এখানে দেখতে হবে যে এই যে নিয়োগ,
এই যে চাকরি, এই চাকরিটা কিন্তু শুধু চাকরি বললে হবে না। চাকরিটা হচ্ছে শিক্ষক শিক্ষিকার চাকরি। হতে পারতো এটা কোনো একটা কেরানির চাকরি, ক্লার্ক হতে পারত, এটা রাস্তা ঝাড় দেওয়ার চাকরি, বাড়ি রং করার চাকরি, ড্রাইভারের চাকরি, অনেক কিছু হতে পারত, কিন্তু তা নয়। কিন্তু এটা হচ্ছে শিক্ষকের চাকরি। শিক্ষকের স্থান কিন্তু যে কোনো দেশের যে কোনো সমাজ ব্যবস্থায় সর্বোচ্চ হওয়া উচিত। তার কারণ শিক্ষকই হচ্ছে সেই শ্রেণী যারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করে দেয়, যাতে করে ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে দেশ এগিয়ে চলতে পারে। ফলে সমাজ ব্যবস্থায় শিক্ষকের গুরুত্ব অপরিসীম। এই যে নিয়োগের এতটাই গুরুত্ব, সেই নিয়োগ পদ্ধতিতে যদি দুর্নীতি থাকে, অযোগ্য ব্যক্তি শুনছি সাদা খাতা জমা দিয়ে এসেছে, কিছু লেখার মতো তাদের ক্ষমতাই নেই, তারা কিছু জানে না, তারা যদি শিক্ষক শিক্ষিকার পদে বসে থাকে, তাহলে তারা আপনার আমার ছেলে মেয়েকে কি শিক্ষা দেবে? আপনার আমার ছেলে মেয়ে তাদের কাছ থেকে কি শিক্ষা পাবে? হাইকোর্ট যখন অর্ডার দিয়েছে তখন নিশ্চয়ই এটাও হাইকোর্টের কনসিডারেশনে এসছে, বিচার্য বিষয়ের মধ্যে এটাও একটা ছিল। কারণ ধরুন কেউ একজন খুন করেছে, খুন করলেই যে তার ফাঁসি হবে এরকম নয়। রেয়ার কেসে ফাঁসির অর্ডার হয়। ফলে আমি কোনটাতে ফাঁসির অর্ডার দেব আর কোনটাতে যাবজ্জীবন দেব, সেইটা বোঝার জন্যে, সেইটা বিচার করার জন্যে, সেইটা সিদ্ধান্ত নেওয়ার জন্যে অনেক দিক ভাবতে হয়। সেরকম এই আদেশটা দেওয়ার সময়ও হাইকোর্ট বিভিন্ন দিক ভেবেছে। আদেশটা খুব হার্শ, খুব কঠিন। হাইকোর্ট কাউকেই কোনো রকমের মায়া দয়া এখানে দেখায়নি, সত্যিই দেখায়নি। দেখাবে কেন বলুন তো? মায়া দয়া দেখাতে গেলে আমি যদি ধরে নিই যে পুরো 26,000ই এখানে দুর্নীতিগ্রস্ত, পুরো 26,000 যদি ধরে নিই কথার সাথে, যদি, তাহলে এই 26,000কে যদি মায়া দয়া দেখাতে হয়, তাহলে দেশের ভবিষ্যতের সঙ্গে কম্প্রোমাইজ করা হয়ে যায়, আমাদের সমাজের সঙ্গে কম্প্রোমাইজ করা হয়ে যায়। সেটা করা আইনের কাজ নয়। আইন সুবিচার করবে, যেটা আমাদের সমাজ ব্যবস্থাকে, আমাদের দেশকে সিকিউরিটি দেবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যে কারণে হাইকোর্ট এই আমি যে জ্ঞানের কথাগুলো বললাম, বা বিভিন্ন মিডিয়াতে যে সমস্ত জ্ঞানের কথা শোনা যাচ্ছে, যে 1000 অপরাধী ছাড়া পেয়ে যাক কিন্তু একজন নিরপরাধ যেন ছাড়া না পায়, এইসব জ্ঞানের কথা হাইকোর্টের বিচারপতিরাও জানেন। কিন্তু তা সত্ত্বেও তারা এইরকম একটা দৃঢ় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। কিন্তু তার সঙ্গে তারা যারা যোগ্য চাকরিরত মানুষ ছিলেন, তারা যাতে চাকরি ফিরে পান তার ব্যবস্থা, তার পথ নির্দেশও কিন্তু হাইকোর্টের যে আদেশ তার মধ্যে আছে। এবারে একটা কথা বলি, ভাবুন তো, আমাদের রাজ্যে, সব রাজ্যেই শিক্ষা ব্যবস্থা যেমন সরকারের হাতে আছে, তেমন প্রাইভেটের হাতেও আছে। আমাদের কলকাতায় বা আমাদের পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো প্রাইভেট স্কুল আছে, যেখানে অনেক টাকা দিয়ে ছেলে মেয়েদের আমরা পড়াতে পারি। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কথাই আমি যদি ধরে নিই, তাহলে আমার কাছে সঠিক তথ্য না থাকলেও আমার মনে হয় খুব বেশি হলে 20% এই প্রাইভেট স্কুলে যেতে পারে বা প্রাইভেট স্কুলকে অ্যাফোর্ড করতে পারে। বাকি 80% কিন্তু
এই সরকারি শিক্ষা ব্যবস্থার ওপরেই, সরকারি স্কুলের ওপরেই তারা নির্ভর করে আছে। তাই যদি হয় তাহলে 2016 সালে যে ছেলেটা ক্লাস 1-এ ভর্তি হয়েছে সে গিয়ে পড়ল একজন অযোগ্য শিক্ষকের হাতে, যার শিক্ষকতা করার মতো কোনো যোগ্যতা নেই, কোনো বিদ্যে বুদ্ধিও নেই। তার হাতে গিয়ে পড়ল, তার কাছ থেকে সে শিক্ষা লাভ শুরু করলো এবং 2016 থেকে 2024 8 বছরে সেই ছেলেটা সেই অযোগ্য শিক্ষকের কাছ থেকে শিক্ষা লাভ করে সে ক্লাস 1 থেকে ক্লাস 8-এ উঠল। তাহলে সেই ছেলেটার, সেই ছেলেমেয়েগুলোর শিক্ষার ভিত্তিটা কি তৈরি হলো? কোন ভিতের ওপরে দাঁড়িয়ে তারা ভবিষ্যতের দিকে এগোচ্ছে? 2016-তে যার ছিল ক্লাস 1, আজকে তার ক্লাস 8, আর 2 বছর পরে সে মাধ্যমিক দেবে। দুর্নীতিগ্রস্ত যে সমস্ত শিক্ষক ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের কাছ থেকে এই ছেলেমেয়েরা ঘুষ দিয়ে সাফল্য কেনার মন্ত্রটাই শিখে এলো, এরকম হলো না তো? ভেবে দেখুন গন্ডগোলটা কোথায়, সমস্যাটা কোথায়। ঘুষ দিয়ে শিক্ষকতার চাকরি এরা পারচেজ করেছে। তাহলে একটা জেনারেশনের শিক্ষার ভিত্তি এদের হাতে পড়ে ধরে নেওয়া যায় ধ্বংস হয়ে গেছে। এটা সুপরিকল্পিত, প্রি প্ল্যান্ড। কারণ আপনার আমার ছেলে মেয়ে যদি শিক্ষা লাভ করে, তাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা, নিজস্ব বিচার বিবেচনা বোধ তৈরি হবে। এই নিজস্ব চিন্তা ভাবনা, বিচার বিবেচনা বোধ যদি তৈরি হয় তাহলেই সর্বনাশের শেষ নেই। তাহলে তারা আর নেতা নেত্রীর কথায় নাচবে না, তারা নিজস্ব চিন্তা ভাবনা অ্যাপ্লাই করবে, কোনটা ঠিক কোনটা ভুল। মাননীয় বা মাননীয়া যা বলছেন সেটাই আমার মূল মন্ত্র, সেটা হবে না। তারা নিজেরা বুঝে নিজেরা ঠিক করবে যে কোনটা ঠিক কোনটা ভুল, সেই মতো তারা তাদের কাজকর্ম, মত প্রকাশ তারা করবে। তাহলে এবারে এই যে পুরোটাকে ধ্বংস করে দিল, এটা প্রিপ্ল্যান্ড। এটা যখন হাইকোর্টে ধরা পড়ল তখন হাইকোর্ট বারংবার এসএসসিকে বা সরকার পক্ষকে বলেছে যে ঠিক কি হয়েছে, ঠিক কতজন এইভাবে চাকরি পেয়েছে, কত অযোগ্য প্রার্থী এই শিক্ষা ব্যবস্থা সিস্টেমের মধ্যে ঢুকে আছে, সেই লিস্ট দাও, সেগুলো আমাদের দাও। যোগ্য প্রার্থীদের এখান থেকে সরিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু বারংবার সুযোগ দেওয়া সত্ত্বেও কিন্তু সেই তথ্য আদালতের সামনে আসেনি এবং সেই তথ্য সাপ্রেস করে আদালতকে বাধ্য করল এইরকম একটা পদক্ষেপ নিতে, এবং একই সঙ্গে বাধ্য করলো সেই সমস্ত যোগ্য প্রার্থী যারা চাকরিতে ছিল তাদের আজকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল। যারা যোগ্য প্রার্থী, যারা চাকরিতে ছিল আজকে চাকরিতে নেই, তাদের প্রতি আমার যথেষ্ট সমবেদনা আছে, সহানুভূতি আছে। কারণ আমি নিজে একটা পরিবারের মধ্যে থেকে আমি বুঝতে পারি কালকে সকাল থেকে আমার যদি রোজগারটা শূন্য হয়ে যায় আমার তো হার্ট ফেল করে যাবে। ফলে তাদের কি মানসিক অবস্থা আমি সেটা ফিল করতে পারছি, এবং আমি সবসময় চাইব তারা যেন তাদের হারানোর চাকরি ফিরে পায়। সেটা হয়তো অনেক জটিল পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে, তাদের হয়তো অনেক হ্যারাসমেন্ট, অনেক লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, বাট তারা যেন এই দুর্নীতিবাজদের জন্য বঞ্চিত না হয়। এবং একই সঙ্গে এটাও চাইব এই দুর্নীতিবাজদের জন্য কোনো সহানুভূতি না দেখিয়ে
পত্রপাঠ হাইকোর্ট যেভাবে তাদের বিদেয় করতে চেয়েছে এই সিস্টেম থেকে, সেইভাবেই যেন তাদের একদম বিদেয় করা হয়। মহাত্মা গান্ধীর মূর্তির তলায় যোগ্য প্রার্থীরা ওখানে আছে, বসে আছে। যোগ্য প্রার্থী খুঁজে নিয়ে আপনার আমার সন্তান সন্ততিদের ভবিষ্যৎ তাদের হাতে দেওয়া হোক, এটাই একজন নাগরিক হিসেবে, একজন পিতা হিসেবে আমার দাবি। এ তো গেল সরাসরি এফেক্ট। এর ঘুরপথে এফেক্টও আছে, যেটা নিয়ে এখনো কেউ ভাবছে না। যেমন ধরুন বলি, আমরা রোজগার, পড়াশোনা জীবনে, পড়াশোনার লাইফ শেষ করার পরে আমরা রোজগার, চাকরি বাকরি, কাজকর্ম শুরু করলাম। তারপরে আমরা একটা বাড়ি ঘরদোর করার চেষ্টা করি, আমরা কিছু করার চেষ্টা করি। তা বাড়ি ঘরদোর করা তো আজকাল তো অনেক দাম, এখন লোন পাওয়াটা খুব ইজি। আমরা একটা হোম লোন নিলাম, 20 লাখ টাকা কি 30 লাখ টাকা কি 10 লাখ টাকা, যার যেরাম সামর্থ্য, লোন নিয়ে তা আমরা একটা বাড়ি ঘরদোর করলাম, এবং ব্যাংকও খুব চট করে আমাদের লোন দিয়ে দিল। তার কারণ দেখলো একটা সরকারি চাকরি আছে, অর্থাৎ লোনটা রিপে করার এর একটা স্কোপ আছে, লোন পরিশোধ করার রিসোর্সটা এর আছে, ফলে ব্যাংক লোন দিতে এখানে দ্বিধা করলো না। যে মুহূর্তে আমার চাকরিটা চলে গেল, ব্যাংক কিন্তু বুঝলো যে এর কাছ থেকে লোনটা পাওয়ার সম্ভাবনা কম বা প্রায় নেই। চাকরি না থাকলে টাকাটা দেবে কোত্থেকে? টাকা তো ছাপাবে না। আর ওই ফ্ল্যাটের আলমারিতে আর বস্তা বেঁধে টাকার বান্ডিলও তো এদের নেই। দেখেছিলেন, মনে আছে তো? সেই রাত জেগে জেগে আমরা দেখতাম যে আজ কত টাকা উদ্ধার হলো, টাকার পাহাড়। সেরকমও তো নেই। ফলে ব্যাংক কিন্তু ব্যাংকের টাকা উদ্ধারের জন্য এবারে উঠে পড়ে লাগবে, যারা যারা লোন নিয়ে রেখেছে। এই 26,000-এর মধ্যে আমি ধরছি 3,000 জন লোক লোন নিয়েছে, তারা কিন্তু লোনটা শোধ করতে পারবে না। 3,000 লোকের লোনের টাকাটা চোটটা কে করলো? চোটটা করলো সেই সমস্ত দুর্নীতিবাজরা যারা এই ঘুষটা নিয়ে চাকরি দিয়েছে, 5 লাখ 10 লাখ 15 লাখ। আসল কালপ্রিট ওখানে, আসল মাথাটা ওইখানে। এখন তো সবে টিকি ধরা হয়েছে, এরপরে মাথাটাও আসবে। কিভাবে আসবে বলছি শুনুন। তার আগে একটা ফেসবুকে দেখছিলাম, একটা বেশ মজা করেই লিখছে লোকে, যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তারা কি এবারে ক্রেতা সুরক্ষা দপ্তরে যাবে? এটা মজা করে বলেছে, কিন্তু তারা আদতে যাদের টাকাটা দিয়েছে, ঘুষটা যাদের হাতে দিয়েছে, তাদের কাছে যাবে। এবারে তাদের কাছে যেতে গেলে উপরে যে ক্রিম লেভেলটা, একদম টপ লেভেল প্রথমেই একদম সুন্দর করে জেলের ভেতরে আছে। তিহার থেকে আলিপুর প্রেসিডেন্সি সুন্দর সাজানো আছে তারা ওখানে। তাহলে তাদের না পেয়ে তাহলে এবারে দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর এখানে যাবে। মনে করিয়ে দিই সেই সারদা স্ক্যাম, সারদা কাণ্ড হবার পরে সারদা কর্তা দেবযানীকে নিয়ে কাশ্মীর থেকে কম্বলের তলা থেকে ধরা পড়ে তো জেলে চলে গেল, সে বেঁচে গেল। চেহারাটা একটু খারাপ হয়ে গেছে, অনেকটাই খারাপ হয়ে গেছে। কিন্তু যারা মারা পড়ল তারা হচ্ছে সেই সমস্ত পাড়ার এজেন্ট, যারা টাকাটা সাধারণ মানুষের কাছ থেকে কালেকশন করে ওই সারদা কর্তার কাছে, সারদা কর্তার অফিসে পৌঁছে দিত। মানুষ সারদা কর্তাকে আর পেল না, তিনি সুরক্ষিত আছেন জেলে। আমার কথাগুলো শুনতে একটু ব্যঙ্গাত্মক, কারণ যদি খারাপ লাগে ক্ষমা করবেন।
আমার কথাবার্তাগুলো একটু এইরকমই খারাপ ধরনের। কিন্তু কথাটা হচ্ছে, সেই সারদা কর্তাকে যখন পাওয়া গেল না, সে মারধর খেলো, বাড়িতে চড়াও হলো, ঝঞ্ঝাটের মধ্যে পড়লো এই সাধারণ এজেন্টগুলো, যারা দ্বিতীয় স্তর বা তৃতীয় স্তর বা চতুর্থ স্তর বা তারও তলায়। তাহলে এক্ষেত্রেও যারা ওই পয়সা দিয়ে চাকরিটা কিনেছে, যাদের চাকরিটা আবার চলে গেল, আর চাকরিটা ফেরত পাওয়ার কোনো আশা নেই, যার চাকরিটা ফেরত পাওয়ার আর কোনো আশা নেই, তারা এবারে সেই ঘুষের টাকা, অর্থাৎ চাকরি কেনার জন্য যে মূল্য তারা দিয়েছিল, সেই মূল্য ফেরতের জন্য তারা ঝাঁপাবে। তাহলে এইখানে একটা বিরাট কেওস তৈরি হবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। কিন্তু টাকা কি ফেরত পাবে? টাকা তো ফেরত পাবে না, সে তো খেয়ে হজম হয়ে গেছে। সেই টাকা খেয়ে হজম হয়েছে বলেই তো সেই মানুষগুলোর ওজন আর ওই ওজনের মেশিনে হতো না, ধরম কাঁটায় করতে হতো, যাতে লরির ওজন হয়। এখন আস্তে আস্তে চেহারাটা স্লিমের দিকে যাচ্ছে, চেহারাটা স্লিমের দিকে যাচ্ছে, যা শুনছি টুনছি কাগজে দেখছি। তা যাই হোক, এই টাকাটা যখন ফেরত পাবে না, আপনার আমার 5 লাখ কি 10 লাখ কি 15 লাখ, কত লাখ টাকা ঘুষ দিয়েছিল আমার জানা নেই, এই ঘুষের টাকাটা যখন ফেরত পাবে না, তখন কিন্তু যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তারা এই নাটের গুরুদের নাম বলতে আরম্ভ করে দেবে। তখনই হবে মূল সমস্যা। অর্থাৎ সবে টান পড়েছে টিকিতে, এরপরে আসবে মাথা। যে করে হোক মাথাটাকে বাঁচাতে হবে। সেই মাথাটাকে বাঁচানোর জন্যেই হাইকোর্টের আদেশের কয়েক ঘন্টার মধ্যে নির্বাচনী জনসভা থেকে ঘোষণা হয়ে গেল হাইকোর্টের আদেশ বেআইনি, আমরা এর বিরুদ্ধে যাব। শুনছি এসএসসি বোধহয় হয় অলরেডি সুপ্রিম কোর্টে অ্যাপিল ফাইল করে দিয়েছে বা কালকে ফাইল করবে, এরকম কিছু একটা। এবং দু একজন বলছেন যে এই আদেশ সুপ্রিম কোর্টে গেলে তুড়ি মেরে স্টে হয়ে যাবে। বলতে পারে, আইনের বোদ্ধা, আইনের অনেক জানেন, তারা ভালো বলতে পারবেন। আমি জানি না স্টে হবে কি হবে না, আমার আইনের অত বোধবুদ্ধিও নেই, আমি অ্যাস্ট্রোলজারও নই। তবে যখন থেকে শুনছিলাম যে এই গেল সোমবার, সেই মহেন্দ্রক্ষণ যেদিন কলকাতা হাইকোর্ট এসএসসি মামলার রায় দেবে, সেদিন থেকেই জানতাম যে সোমবার কিছু একটা ঘটবে, সোমবার কিছু একটা ঘটবে। এর জন্য বিরোধী দলনেতা কি বলছে তার মুখের দিকে তাকিয়ে থাকার আমাদের কোনো প্রয়োজন নেই। তিনি কি বললেন, বোম ফাটবে না অ্যাটম বোম ফাটবে নাকি জলপ্রপাত হবে, তাতে আমাদের কিছু এসে যায় না। ফলে যদি কেউ বলে যে এই অর্ডারটা বিজেপির পার্টি অফিস থেকে লিখে দিয়েছে আর বিরোধী দলনেতা এটাকে কারেকশন করে দিয়েছে, তারপরে বিচারপতিরা এই অর্ডার সই করে অর্ডারটা দিয়েছে, অনুরোধ করব রাজনীতি করুন বোধবুদ্ধি সম্পন্ন, বোধবুদ্ধি দিয়ে। এমন কোনো কথা বলবেন না যেটা হাস্যকর হয়ে দাঁড়ায়। বলে রাখি, আমি এখানে আশা করবেন না যে আমি কাউকে এখানে চোর জোচ্চোর ঠকবাজ বলবো, অথবা কাউকে মা শারদার সঙ্গে তুলনা করব। দুটোর কোনোটাই আমি করব না, কারণ দুটোর কোনোটা করার মতো কোনো রাজনৈতিক স্বার্থ আমার নেই, কোনো রাজনীতির ছাতা আমার মাথায় নেই, কোনো রাজনীতির ব্যানার আমার পেছনে নেই। রাজনৈতিক চেতনা আমার আছে, স্বাধীনভাবে আমি আমার শিক্ষা দীক্ষা দিয়ে
আমি সেই রাজনৈতিক চেতনায় আমি চলি, কিন্তু কোনো রাজনীতির ছায়ায় আমি নেই, কোনো রাজনৈতিক সুবিধা পাবার কোনো আশা আকাঙ্ক্ষা কোনোটাই আমার নেই। ফলে কাউকে চোর জোচ্চর ঠকবাচ আমি বলছি না, বলবও না, আবার কাউকে মা সারো দাও আমি বলবো না। আমি দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলবো। এই যে এসএসসি অ্যাপিল ফাইল করছে, আচ্ছা এসএসসির কাজটা কি? যারা দুর্নীতি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যে করে হোক সামলে বজায় রাখা, নাকি সঠিকভাবে শিক্ষক নিয়োগ করা এবং সেই নিয়োগ পদ্ধতিতে যদি কোনো সময় দেখা যায় কেউ যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এইখানে সমস্যা হয়েছে, সঙ্গে সঙ্গে সেই ভুলটা শুধরে নেওয়া? এসএসসির উদ্দেশ্যটা কি ছিল? যেদিন এসএসসি তৈরি হয়েছিল এসএসসির উদ্দেশ্যটা কি ছিল? জালিয়াতদের আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, সুরক্ষা দেওয়া, এবং জালিয়াতদের আশ্রয় প্রশ্রয় সুরক্ষা দেওয়ার জন্যে আপনার আমার টাকা পাবলিক ফান্ড খরচা করে আইনি লড়াই লড়া। সুপ্রিম কোর্টে এই অ্যাপিল করতে যে টাকা খরচা হবে সেই টাকা এসএসসির লোকজন দেবে না, সেটা সরকারি টাকা যাবে, সেটা আপনার আমার টাকা যাবে। চোর জোচ্চোরদের বাঁচানোর জন্য সরকারের টাকা যাচ্ছে, আমাদের টাকা যাচ্ছে। কি অবস্থা, দুঃখের কথা। আমরা আগে শুনেছিলাম পশ্চিমবঙ্গ ভারতকে পথ দেখায়, পশ্চিমবঙ্গ ভারতকে পথ দেখায়। এই পথ যেন পশ্চিমবঙ্গ ভারতকে না দেখায়। বিচার ব্যবস্থার ইতিহাসে এইরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমি তো শুনিনি। যদি ঘটে থাকে সেটা আমার অজানা, কিন্তু আমার যতদূর মনে হয় ঘটেনি। এবারে যারা ওই প্রায় 1100 দিন হয়ে গেল যারা ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে রোদ ঝড় জল উপেক্ষা করে যারা ওখানে রয়েছে, বসে রয়েছে, তাদের জন্য আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট সিম্প্যাথি রয়েছে। আমি শারীরিকভাবে ফিজিক্যালি তাদের পাশে গিয়ে আমি হয়তো কোনোদিনও বসিনি, কিন্তু মানসিকভাবে আমি প্রতি মুহূর্তে আমি তাদের সঙ্গে ছিলাম। প্রশ্ন উঠতে পারে, আপনি কে হরিদাস পাল? আপনি ওদের সঙ্গে থাকলেন কি না থাকলেন তাতে কি এসে গেল? বা আপনি থাকলে কেন থাকলেন? মানসিকভাবে থাকলেন, কেন থাকলেন? বলি শুনুন, একটু ধৈর্য ধরুন। আমি পেশায় একজন আইনজীবী। আগের জমানায় বুঝতেই পারছেন জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা আমি দিয়েছিলাম এবং প্রতিবারই সেই পরীক্ষায় আমি লেখা পরীক্ষায় পাশ করে বেরিয়ে চলে গেছিলাম। হুমড়ি খেয়ে পড়লাম সেই ইন্টারভিউতে। খবর নিন 2007, 2009 হুমড়ি খেয়ে পড়ছি ইন্টারভিউতে। আমায় যদি কেউ চ্যালেঞ্জ করেন, করতে পারেন, আমি সমস্ত কাগজপত্র দেখিয়ে দেবো, পিএসসি নোটিফিকেশন দেখিয়ে দেবো, লেখা পরীক্ষায় র্যাঙ্ক আমার কত ছিল সেটাও আমি দেখিয়ে দেবো। ফলে আমি তো শারীরিকভাবে না পারলেও, আমার বয়সের জন্য শারীরিকভাবে আমি পারিনি, কিন্তু মানসিকভাবে আমি তো ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে ওই ছেলেমেয়েগুলোর সঙ্গে আমি তো থাকবই। রোদ ঝড় জল বৃষ্টিতে তারা ওইখানে পুলিশের তাড়া খেয়ে, মানুষের খেদানি খেয়ে তারা ওইখানে যে পড়েছিল, আমি প্রতি মুহূর্তেই তাদের সঙ্গে ছিলাম। এমনকি দু একবার ওখান দিয়ে যাওয়ার সময় আমি গাড়ি থেকে নেবেও আমি দাঁড়িয়েছিলাম। কিন্তু আমার ক্ষমতা কতটা, আমি আর তাদের জন্য কি করতে পারি? আমি কিছু করতে পারিনি।
কিন্তু হাইকোর্টের এই আদেশে আনন্দটা করতে পারছি। শুধু এই আনন্দের মাঝখানে একটুখানি একটা খুঁতখুঁতুনি আছে যে যে সমস্ত যোগ্য শিক্ষক এই আদেশে এই দুর্নীতিবাজদের জন্য, দুর্নীতিবাজদের পাল্লায় পড়ে যে সমস্ত যোগ্য শিক্ষক আজকে চাকরিটা হারালেন, তাদের জন্য আমার মনে খুঁতখুঁতুনিটা আছে, অবশ্যই আছে, এবং সেটা থাকবেও। এবং আমি আশা করব তারা তাদের চাকরিটা ফিরে পাবেন। এবং একই সঙ্গে দেশের নাগরিক হিসেবে নেতা নেত্রী, দায়িত্বপ্রাপ্ত সমস্ত ব্যক্তি সকলের কাছে একটাই অনুরোধ করব, দয়া করে দুর্নীতিটা বন্ধ করুন। দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ করুন। আপনারা ভোটের আগে, এই এখন দেখছি লোকসভা ভোটের আগে এই তেতে পোড়া গরমে দুপুর 12টার রোদ্দুর, দুপুর 2টোর রোদ্দুর তাদের গায়ে লাগছে না, মাথা থেকে পা অবধি ঘামে ভিজে গেলেও তাদের কিছু এসে যাচ্ছে না। তারা একেবারে রান্নাঘরে ঢুকে পড়ে পারলে রান্নাও করে দেয়, শুধু একটা ভোট, শুধু একটা ভোট। কেন? তারা সাধারণ মানুষের জন্য কিছু করতে চাইছে, সাধারণ মানুষের ভালো করতে চাইছে, দেশের উন্নতি করতে চাইছে, দেশকে সঠিক দিশায় নিয়ে যেতে চাইছে। আচ্ছা, এই এত বুলি ভোটে জেতার পরে সেগুলো কোথায় যায়? আমি সব দলের সব নেতা নেত্রীকে বলছি, কেউ কোনো পার্টিকুলার স্ট্যাম্প আমার পিঠে মারার চেষ্টা করবেন না। আমার পিঠে কোনো স্ট্যাম্প দূরবীন দিয়ে খুঁজলেও পাবেন না, খুঁজে বার করতে পারবেন না। কোনো ছাতার তলায় আমি নেই। দুর্নীতিকে দুর্নীতিই আমি বলবো। এই নেতা নেত্রী যারা আজকে আমাদের ভালো করার জন্যে সূর্যদেবের এই প্রতাপ উপেক্ষা করে দিনরাত এক করে ঘুরে বেড়াচ্ছেন, ভোটে জেতার পর এই ভালো করার এত সদিচ্ছে কোথায় চলে যায়? সদিচ্ছেটা কি কর্পূর না ন্যাপথলিন যে খোলা পড়ে থাকলে উবে যায়, নাকি পিসি সরকারের ম্যাজিক গিলিগিলি ভো? অনুরোধ করি, এই ম্যাজিক দেখাবেন না। দুর্নীতিটা বন্ধ করুন, চুরিটা বন্ধ করুন। না হলে আগামী দিন এমন আসছে, বঙ্গোপসাগর নয়, পুরোপুরি গিয়ে প্রশান্ত মহাসাগরের মাঝখানে আপনার স্থায়ী হবে। আপনার নয়, সরি, আপনাদের, আপনাদের বলতে দুর্নীতিবাজ যারা আছে তাদের। আচ্ছা বলুন তো, এই যে হাইকোর্ট অর্ডারটা দেবার কয়েক ঘন্টার মধ্যেই নির্বাচনী সভা থেকে হাইকোর্টের আদেশকে তীব্র ভাষায় আক্রমণ এবং ডিভিশন বেঞ্চের যোগ্যতা নিয়ে সেখানে একটা প্রশ্নচিহ্ন, এই যে এইগুলো যেগুলো করা হলো, সেগুলো কেন হলো? এটা একটা সাইকোলজিক্যাল গেম। সাইকোলজিক্যাল গেম, ইয়েস, ঠিকই শুনছেন। কিরকম? একটা উদাহরণে আসি। যারা এই ভিডিও দেখবেন তাদের মধ্যে যদি কেউ ডাক্তার থাকেন তিনি বুঝবেন, বা যাদের ওই বাড়ির লোক পাড়াপড়শিকে নিয়ে কারুর কিছু হলেই হসপিটালে যাওয়ার যাদের ছোটবেলা থেকেই হ্যাবিটের মধ্যে, তারাও বুঝবেন যে কোনো খারাপ পেশেন্ট নিয়ে, খারাপ রুগী নিয়ে আপনি যদি হসপিটালে যান, ডাক্তার চিকিৎসা করবে, ডাক্তার আপ্রাণ চেষ্টা করবে সেই রুগীকে বাঁচাতে, কিন্তু তারই সঙ্গে ডাক্তার কিন্তু পেশেন্ট পার্টিকে বলবে যে পেশেন্টের অবস্থা কিন্তু ভালো নয়, পেশেন্টের অবস্থা কিন্তু ভালো নয়, কি হবে বলা যাচ্ছে না, কি হবে কিন্তু বলা যাচ্ছে না। কেন ডাক্তার এটা কেন করে? তার কারণ হচ্ছে
মানসিক প্রস্তুতি নেওয়ার সময়টা দেয়, যে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে পেশেন্ট পার্টির যেন সেই অঘটনটাকে মেনে নেওয়ার মানসিক প্রস্তুতি থাকে, অঘটনটা যেন মাথায় বজ্রাঘাতের মতো না হয়। কারণ মাথায় বজ্রাঘাতের মতো যদি হয়, পেশেন্ট পার্টি যদি এই অঘটনে হুঁশজ্ঞান হারায়, তখনই হাসপাতালে ভাঙচুর হয়, ডাক্তারকে মারধর হয়, নিগ্রহ হয়, আমরা মাঝে মধ্যে দেখি কাগজে। এইটাই হচ্ছে সাইকোলজিক্যাল গেম। আদেশের কয়েক ঘন্টার মধ্যে তীব্র ভাষায় সেই আদেশকে চ্যালেঞ্জ করা, এই আদেশ বেআইনি, ডিভিশন বেঞ্চের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা, এটা ওই সাইকোলজিক্যাল গেম। হাল ছেড়ো না বন্ধু, তোমার পাশে আমি আছি, তুমি আমাকে পয়সা দিয়েছিলে, তোমাকে বাঁচানোর শেষ চেষ্টা আমি করছি। অর্থাৎ চাকরি খোয়ানো, এই দুর্নীতিগ্রস্ত ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের এই চাকরি খোয়ানোর ফিলিংসটা তাদের মাথার মধ্যে যাতে হঠাৎ না আসে, আস্তে 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 আসে, একটু সিজনড হয়ে যায়, একটু সিজনড আবার টাইম পায়। সাইকোলজি নিয়ে যাদের পড়াশোনা আছে তারা এটা আরো ভালো করে ফিল করতে পারেন, বুঝতে পারবেন। সুপ্রিম কোর্টে গেলে কি হবে? সুপ্রিম কোর্ট এই দুর্নীতিটাকে মেনে নেবে? আমার তো মনে হয় না। আমি বলতে পারি না যে সুপ্রিম কোর্ট মেনে নেবেই বা মেনে নেবে না, এরকম কোনো গ্যারেন্টি, বা স্টে হয়ে যাবে বা স্টে হবে না, এরকম কোনো কথা আমি বলতে পারি না। কিন্তু আমি বলতে পারি যে দুর্নীতিকে সুপ্রিম কোর্ট মেনে নেবে এরকম বোধহয় হবে না। ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট এই মামলার ক্ষেত্রে, এই মামলা যখন সুপ্রিম কোর্টে যায় তো তখন সুপ্রিম কোর্ট বলে যে স্পেশাল বেঞ্চ করে, ডিভিশন বেঞ্চ করে এই মামলা নিষ্পত্তি করতে। আরে কাকে নিয়ে করবে ডিভিশন বেঞ্চ? শুনে নেবেন, ঠিক এই টোনেই ছিল। আমি এটা খুব ভালো করতে পারি। আরে কাকে নিয়ে করবেন ডিভিশন বেঞ্চ? মানে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ করার লোক নেই, কোনো জজ নেই, কেউ কিছু বোঝে না। কলকাতা হাইকোর্টে যে জজ সাহেবরা যারা বসে আছে অযোগ্য, এটাই বলতে চাইছেন কি? এটাই এর অর্থ। তো তাহলে যোগ্যটা কে? ওই পকেটে 8 পাসের একটা সার্টিফিকেট নিয়ে নির্বোধের মতো পার্টির, কোনো একটা পার্টির ঝান্ডা ধরে, হয় এ পার্টি নয় ও পার্টি, ঝান্ডা ধরে যারা ছুটছে তারাই সঠিক লোক, তারাই যোগ্য লোক। বাপুরাম সাপুড়ে তো শুনেছি ছোটবেলায়, পড়েওছি, শুনেওছি, আবার শুনলাম, বাহ বাহ। বিচার ব্যবস্থার প্রতি মানুষের এখনো আশা, ভরসা, আস্থা আছে। যদি কোনোদিনও এই আশা, ভরসা, আস্থা উঠে যায়, সেদিনকে কিন্তু আর দেশের মানুষকে সামলানো যাবে না। বিচার ব্যবস্থা নিয়ে খেলবেন না, বিচার ব্যবস্থাকে এইভাবে অসম্মান, অপমান করবেন না। বিচারপতি হিসেবে যারা আছেন তারা অযোগ্য নন, তারা যোগ্য। তারা আইনটা জানেন, তারা আইনটা রেগুলার পড়ছেন, জানছেন, এবং তারা এটাও জানেন যে তাদের একটা আদেশের, একটা অর্ডারের কি এফেক্ট হতে পারে। একটা অর্ডার দিলে কি এফেক্ট হতে পারে, একটা অর্ডার না দিলে কি এফেক্ট হতে পারে, লিনিয়েন্ট ভিউ নিলে কি এফেক্ট হতে পারে, হার্শ স্টেপ নিলে কি হতে পারে, বা গিভেন সিচুয়েশনে কি ধরনের স্টেপ নেওয়া উচিত, তারা এগুলো সম্বন্ধে ওয়াকিবহাল।
তারা এগুলো নিয়ে পড়াশোনা করেছেন, এখনো করছেন। ফলে কলকাতা হাইকোর্টে কাকে নিয়ে ডিভিশন বেঞ্চ করবেন এরকম বলাটা বোধহয় মার্জনা করবেন, এটা বলা বোধহয় উচিত হয়নি, এটা বলা কখনোই উচিত হয়নি। শিক্ষা ব্যবস্থাকে এইভাবে সুপরিকল্পিতভাবে ফেজ ওয়াইজ ধ্বংস করে দেওয়া, এটাকে আমি যদি বলি একটা ক্রাইম, ডিপ রুটেড ক্রাইম, খুব কি ভুল বলবো? একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়, সেই দেশটাকে ধ্বংস করে দিতে আর বেশিক্ষণ লাগবে না, বেশি সময় লাগবে না। আশপাশে অনেক দেশকে আপনারা এইরকম দেখতে পাবেন, আশপাশে, আমাদেরই আশপাশে আছে, দেখুন, ডায়ে দেখুন, বাঁয়ে দেখুন, এরকম দেশ অনেক দেখতে পাবেন। সব ছিল, সব আছে, সব থেকেও কিছু নেই, কারণ শিক্ষা ব্যবস্থাটা নেই। হীরক রাজ্য, হীরক রাজা, সেই সত্যজিৎ রায়ের সিনেমা। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। সেটাই কি আপনারা আজকে বলতে চাইছেন যে পড়াশোনা কত করবে? পড়াশোনা শেষ নেই, করে কি হবে? তার থেকে এসো, পার্টি অফিসে বসো, ঝান্ডা ধরো, দেয়ালে লেখো, আমার কথায় বোম মারো, আমার কথায় তুমি চলে এসো, মাঠ ভরাও, আমি যেরকম বলবো তুমি সেরকম বলো। আমি যদি রাত্রির 2টোর সময় বলি ওই দেখো চাঁদ উঠেছে, তাহলে তুমি বলো চাঁদ উঠেছে। কিন্তু আমি যদি বলি না ওটা চাঁদ নয়, ওটা সূর্য, তাহলে তুমিও বলবে সূর্য। জ্যোৎস্নাকে আমি যদি বলি রোদ্দুর, তুমিও বলবে রোদ্দুর। এটাই তো চাই, এইটাই তো চাই। উদ্দেশ্য কি এইটাই ছিল? ধরা পড়ে গেল। শেষ করবো এবার, অনেক বকবক করলাম, শুধু করজোরে 2টো কথা বলবো। এক, আমার এই ভিডিওটার পরে আমার পিঠে কোনো রাজনীতির ছাপ মারার চেষ্টা করবেন না। আতস কাঁচ দিয়ে আদ্যপ্রান্ত আমার পিঠ খুঁজলেও কোনো রাজনীতির রং আপনি আমার পিঠে পাবেন না। আমার এই 50 বছর বয়সে একটা রাজনীতির রঙও আমার পিঠে নেই। কোনো রাজনীতি থেকে আমি কোনো সুবিধে নিই না। আমি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতার ধ্বজাধারী নই। আমার এই ভিডিও করার উদ্দেশ্য আমারই মতো, আমার ছেলের মতো, আমার পরিবারের মতো অনেকেই আজকে বিপদগ্রস্ত, অনেকেই আজকে ভুক্তভোগী। এবং এই যে দুর্নীতি শিক্ষা নিয়োগে, শিক্ষক নিয়োগে, যদি এই দুর্নীতি হয়ে থাকতে পারে, তাহলে অন্যান্য নিয়োগ পদ্ধতিতে, অন্যান্য নিয়োগে আর কি কি দুর্নীতি আছে সেটাও তো ভাববার বিষয়। যদি এইরকমভাবে বাড়তে বাড়তে কোনোদিনও দেখা যায় যে ডাক্তারি পাশ করেনি সেই ডাক্তার হয়ে রইল, বসে রইল, আর আপনি আমি চলে যাচ্ছি তার কাছে আমাদের অসুস্থতার জন্য ডাক্তার দেখাতে, ভালো লাগবে তো? একটু ভেবে দেখবেন। ঠকবাজতে গাঁ উজাড়, যেটা এক্ষেত্রে হলো, সেটা ছাড়া বোধহয় হাইকোর্টের কাছে কোনো উপায় ছিল না, যে কারণে হাইকোর্ট পুরো 26,000কেই বাদ দিয়ে দিয়েছে। কিন্তু মাথায় রাখবেন, যারা যোগ্য প্রার্থী হিসেবে চাকরি করছিল তাদের চাকরি পাবার পথ নির্দেশ কিন্তু হাইকোর্টের রায়ের মধ্যে আছে।
ফলে হাইকোর্টের যে রায়, আমরা অনেক বড় বড় কথা শুনছি যে যেখানে দেশের মানুষের চাকরি নেই, বেকারত্ব এত, সেখানে একটা আইনের খোঁচায় চাকরিটা গেল। মানে হাইকোর্ট বেকারত্ব জেনারেট করছে, লোকে এমপ্লয়মেন্ট জেনারেট করার কথা ভাবে। আজকে আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করার কথা বলি, সেখানে নাকি হাইকোর্ট বেকারত্ব জেনারেট করছে। এইটা যদি কেউ ভেবে থাকে, সেখানে আমি তাদের বলি যে হাইকোর্ট কোনো বেকার তৈরি করছে না। হাইকোর্ট পদগুলোকে বিলোপ করেনি। হাইকোর্ট বলে যে যোগ্য লোক বসাও। শিক্ষক শিক্ষিকা হিসেবে যাকে তুমি চাকরি দিচ্ছ, তার শিক্ষকতা করার যোগ্যতা যেন থাকে। তাদের হাতেই দেশের ভবিষ্যৎ, আপনার আমার সন্তানদের সন্ততিদের ভবিষ্যৎ। আজকে এই অবধি, এর বেশি প্রলম্বিত করব না। আমার মতামতের আপনাদের কি মনে হয়, কি মনে হলো, ঠিক বললাম না ভুল বললাম, আমার চিন্তাভাবনা সঠিক না ভুল, বলবেন, জানাবেন এই নিউজ চ্যানেলের মাধ্যমে। সেটা আমার কাছে আসবে। যদি আমার কোনো ভুল থাকে, তাহলে নিজের ভাবনা চিন্তাকে শুধরে নেবার আমি সুযোগ পাব। নমস্কার, ভালো থাকবেন।